তো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম সেপটিক ট্যাঙ্কের ডিজাইন, এর এফিসিয়েন্সি এবং পারফরম্যান্স নিয়ে। আজকে আমরা দেখব সেপটিক ট্যাঙ্কের যে স্লাস বা ওয়েস্ট যেটা আছে সেটাকে কিভাবে ডিসপোজ করতে পারি এবং সেটাকে ট্রিটমেন্ট করতে পারি। কারণ আমরা দেখেছি যে বা আমরা জানি সেপটিক ট্যাঙ্ক সে ওয়াটারকে 100% ট্রিটমেন্ট করতে পারে না। কিছু অর্গানিজম, মাইক্রো অর্গানিজম থেকে যায়, বিওডি থেকে যায়, এবং টারশিয়ারি ট্রিটমেন্টের জন্য যে সমস্ত ইমপিউরিটিসের কারণে টারশিয়ারি ট্রিটমেন্ট দরকার হয়, যেমন ফসফেট, নাইট্রেট, এগুলো থেকে যায়। আপনারা যদি প্রিভিয়াস ক্লাসটা একটু মনে করেন অথবা আমি যদি একটু রিভিউতে যাই, সেখানে আপনারা দেখবেন বিওডি 60 থেকে 70% রিমুভ করতে পারে। টোটাল ডিজলভ সলিডের এরকম একটা অ্যামাউন্ট আছে 40-55%। ওই অ্যামাউন্টে সে ওইটাকে রিডিউস করতে পারে, বাট 100% সে ইনফ্লুয়েন্টের যে কোয়ালিটি বা প্যারামিটার সেটাকে 100% রিডিউস করতে পারে না। তাহলে আউটলেট থেকে, এই যে আমরা যে এর আগে দেখেছিলাম ইনলেট এবং আউটলেট ডিভাইস কেন আমরা এরকম টি শেপ বাঁকা করে দিই, সেটার জন্য এই যে দাগানো এই লাইনটুকু, যেখানে দাগ দেওয়া আছে আন্ডারলাইন করা, এইটুকু দেখলেই হবে। এটা হচ্ছে ইনলেটের জন্য, আর নিচের টুকু হচ্ছে আউটলেটের জন্য। অথবা পুরোটাই আপনারা পড়বেন, পড়ে সামারি করে দিবেন, যেটা ভালো মনে হয় আপনাদের কাছে। তো যেহেতু ইনফ্লুয়েন্ট যে ওয়াটারটা আসবে সেটাকে আমরা ডিরেক্টলি ন্যাচারালি সেটাকে ডিসপোজ করতে পারবো না ওয়েদারে বা কোনো ওয়াটার বডি অথবা কোনো সারফেসে, সেটাকে আমরা উইদাউট ট্রিটমেন্ট ডিসপোজ করতে পারি না। কেন পারি না সেটা এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে যে ইট পার্শিয়ালি ট্রিটেড অ্যান্ড স্টিল কন্টেইনস। তাহলে ইট পার্শিয়ালি ট্রিটেড, এটা আংশিকভাবে ওয়াটারকে ট্রিটমেন্ট করে, এবং ইট অলসো কন্টেইনস হাই কনসেন্ট্রেটেড অফ মাইক্রো অর্গানিজম। তার মাইক্রো অর্গানিজম থাকে, বিওডি থাকে, ফসফরাস, এটার জন্য টারশিয়ারি ট্রিটমেন্ট দরকার হয়, এবং নাইট্রেট যেটা থাকে সেটার জন্য টারশিয়ারি ট্রিটমেন্ট দরকার হয়। এই সমস্ত ইম্পিউরিটিস যেগুলো থাকে, যেটা পাবলিক ওয়াটার কোর্স আর ওয়াটার বডি, ওয়াটার কোর্স মানে হচ্ছে যখন আপনি সেপটিক ট্যাঙ্কের যে আউটলেট থেকে যে ওয়াটারটা পাই আমরা এফ্লুয়েন্ট, সেটাকে যে কোনো রিভার, পুকুর, বড় কোনো খাল, এই সমস্ত যেখানে ফালানো হয় সেটাকে বলা হয় ওয়াটার কোর্স। আর ল্যান্ড, যেমন উন্মুক্ত কোনো জমিতে, নিচু জমিতে আমি এটাকে ছেড়ে দিলাম, এটাকে ডিসচার্জ করে দিলাম, সেটার জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার, ওই রিকোয়ারমেন্ট সেপটিক ট্যাঙ্কের ট্রিটমেন্টের ইফ্লুয়েন্টটা ফুলফিল করে না। সেই জন্য একেও আমাদের ফার্দার ট্রিটমেন্ট করা দরকার হয়। তো সেটাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব, তার জন্য কিছু মেথড আছে, সেটা আমরা দেখব। তার আগে যেটা দেখব যে ক্রাইটেরিয়াগুলো কি কি, কোন বেসিসে আমরা তাকে ট্রিটমেন্ট ফার্দার ডিসপোজ করতে পারি। তার একটা প্রসেস হচ্ছে অ্যাবজর্পশন ট্রেন্স, আর একটা আছে সোক অয়েল। এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সকপিট বলে, যেটাকে আমরা সকপিট ডিজাইন, সেটা সেপটিক ট্যাঙ্কের সাথেই থাকে। তো অ্যাবজর্পশন ট্রেঞ্জের কাজটা কি? অ্যাবজর্পশন ট্রেঞ্জের কাজ হচ্ছে, এই যে আমার যে সেপটিক ট্যাঙ্কে ওয়াটার আসতেছে ইনলেট থেকে, আমাদের বাসাবাড়ি বা হাউস হোল্ড বা ইন্ডাস্ট্রি বা ডোমেস্টিক যে সমস্ত পারপাস, সেখান থেকে আসবে, এসে সেপটিক ট্যাঙ্কে সেটা প্রসেস হবে, এরপরে সে চলে যাবে একটা অ্যাবজর্পশন ট্রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে একটা সুড়ঙ্গ বা গর্ত না টানেল আছে না, যেরকম কর্ণফুলী টানেল আপনার শুনছেন বা পেপার পত্রে এগুলো জায়গায় দেখেছেন, অর্থাৎ মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের মতো করে, সার্কুলার বা রেক্টেঙ্গুলার যে কোনো শেপের হতে পারে। সেপটিক ট্যাঙ্কের যে ইনফ্লুয়েন্টটা আসবে সেটাকে আমরা ওয়েদারে বা ওয়াটার কোর্সে বা কোনো ল্যান্ডে ডিরেক্টলি ডিসপোজ না করে, তাকে আমরা ফার্দার ট্রিটমেন্টের জন্য এই সিরিজ অফ ট্রেন্স, এই সিরিজ অফ ট্রেঞ্জের মধ্য দিয়ে তাকে একের পর এক আমরা পরিচালনা করব। প্রথমে এখান থেকে সেই ট্রেঞ্জে যাবে, এবং সে যে মুভমেন্ট হবে, যেরকম ড্রেনের মধ্য দিয়ে ওয়াটার মুভমেন্ট হয়, ওই রকম ওই ওয়েস্ট ওয়াটারগুলো এর মধ্য দিয়ে মুভমেন্ট হবে। মুভমেন্ট হওয়ার সময় তার সয়েল দ্বারা সে অ্যাবজর্ব হবে, এই জন্য এটাকে আমরা নাম দিয়েছি অ্যাবজর্পশন ট্রেন্স। তারপরে সেকেন্ডটা এসে যাবে, যেরকম আমরা
ফ্যাকাল্টেটিভ পন্ড, কোয়ালিটেটিভ পন্ড, এগুলো ডিজাইন করেছেন না, একটা পন্ড থেকে আরেকটা পন্ডে যাচ্ছে, ঠিক এখানে জিনিসটা ওইরকম, বাট এটা হচ্ছে সাবসারফেস, মাটির নিচ দিয়ে যাবে, এটা উপরে আমরা বুঝতে পারবো না, সেখান থেকে এখানে আসবে, এখান থেকে এটাই যাবে, এরকম যে কয়টা লাগে আমাদের কয়টা লাগবে সেটা ডিজাইন সাপেক্ষ ব্যাপার। আস্তে আস্তে একটা পর্যায়ে গেলে আমরা দেখব যে এর যে ইনফ্লুয়েন্ট কোয়ালিটি অথবা এর মাঝে যে ইমপিউরিটিস ছিল সেগুলো অ্যাবজর্ব হয়ে গেছে সয়েল দ্বারা, আস্তে আস্তে এটা, তখন আমি যে স্লাস যেটা পাবো বা যে এক্সট্রা অংশটুকু থাকবে ফাইনাল ফিউচার, মানে ফাইনাল প্রোডাক্ট যেটা, সে প্রোডাক্টকে আমি ইজিলি ওয়েদারে বা ল্যান্ড, ফ্রি ল্যান্ড অথবা ওয়াটার কোর্সে ডিসপোজ করতে পারবো। এবং এটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল মেথড। তাহলে এখানে আমার কোনো পাম্প বা কোনো কিছু দরকার হচ্ছে না। গ্র্যাভিটেশনাল মেথড মানে হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের কারণে প্রত্যেকটা ওয়াটারের ধর্ম থাকে হাই লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে যাওয়া, হেড ডিফারেন্সের কারণে, এটা হয় গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটির কারণে সে আস্তে আস্তে নিচ দিকে যায়। যে কোনো বস্তু আমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় বিল্ডিং বা গড়াইতে গড়াইতে কোনো কিছু নিচ দিকে যাবে, সেটা মেনলি হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের কারণে যায়। তো এই গ্র্যাভিটিকে কাজে লাগিয়ে আমরা এই মেথডটাকে টোটালি ইমপ্লিমেন্ট করতে পারি। এটার ডিজাইনের সূত্র আছে যে কতটুকু লেন্থ হবে আমার একটা অ্যাবজর্পশন ট্রেন্স, কতটুকু হবে আমি চাইলে মন মতো দিতে পারবো না। সেটা হচ্ছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ওপেন জয়েন্ট পাইপ, ওপেন জয়েন্ট পাইপের মতো, বাট এই পাইপটা হচ্ছে অ্যাকচুয়াল কোনো পাইপ না, এটা আমরা ট্রেন্স করে সুড়ঙ্গ করে সুড়ঙ্গের স্টেবিলিটি বজায় রাখবো। সেটার জন্য কোন কোয়ালিটির সয়েল লাগবে এখানে আমাদের প্যারামিটারগুলো দেওয়া আছে। নাম্বার 1, soil permeability should be moderate to rapid and soil percolation rate should generally be 24 minutes per centimeter or less। অর্থাৎ আমরা যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কে পড়েছিলাম, মনে আছে? কে একটা টার্ম, কে কি 5 এ আপনাদেরকে জিওটেকনিক্যাল পড়াইছি আমি, বলেন কে মানে কি? সেকেন্ড যে অপশন সেটা ছিল আমাদের গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিউরিং দ্য ওয়াটার সিজন, ওয়েটেস্ট সিজন, অর্থাৎ আমাদের যে বর্ষাকাল বা বর্ষা ঋতুর সময় শুড বি অ্যাট লিস্ট 1.2 মিটার, 2 মিটার বা 4 ফিট বিলো দ্য বটম অফ সাবসারফেস। অর্থাৎ এর নিচে হতে হবে 4 ফিট বা 1.22 মিটার নিচে হতে হবে। কেন নিচে হতে হবে? এটাকে রেসপন্স করতে হবে আমাকে। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে আমাদের যে পিট ল্যাট্রিন গুলো থাকবে সেই ল্যাট্রিন থেকে গ্রাউন্ড ওয়াটার লেভেল মিনিমাম 1.5 মিটার নিচে হতে হবে ভার্টিক্যালি। আর হরাইজন্টাল যদি কোনো ওয়াটার বডি থাকে সেটা 10 মিটারস, মিনিমাম 10 মিটারস দূরে হতে হবে। এটা কেন মনে আছে কারো? এটা তো 6 মাস আগের না, এটা হচ্ছে আমাদের প্রায় সপ্তাহ 2 আগের পড়াশোনা। নিচে থাকতে হয় এই জন্য যাতে আমার এখানে তো হিউজ পরিমাণ মাইক্রো অর্গানিজম থাকবে, বিভিন্ন ব্যাকটেরিওলজিক্যাল কন্টামিনেশন থাকবে বা যে কোনো ধরনের কন্টামিনেশন থাকতে পারে। ওই সমস্ত কন্টামিনেশন স্পেশালি ফর ব্যাকটেরিয়া চুয়ে চুয়ে যাতে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিলে গিয়ে গ্রাউন্ড ওয়াটারকে পলিউটেড না করে ফেলে, সেই জন্য। কারণ আমার ট্রেঞ্জের নামে হচ্ছে অ্যাবজর্পশন ট্রেন্স। সয়েল এই ওয়াটারের যে ইমপিউরিটিস বা ওয়াটারের যে একটা পোর্শন সেটাকে সে অ্যাবজর্ব করে নিবে। তাহলে অ্যাবজর্ব করে যদি সে গ্রাউন্ড ওয়াটারের সাথে মিলে যায় তাহলে আমাদের গ্রাউন্ড ওয়াটার দূষিত হয়ে যাবে, পলিউটেড হয়ে যাবে। সেই জন্য আমি বললাম যে 1.2 মিটার বিলো হতে হবে মিনিমাম। এরকম আরো 3-4টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেটা এখানে আমাদের এই যে সাইট ফর অ্যাপ্লিকেশন ফিল্ড সবকিছু শুড বি, হ্যাঁ, কোনো ওয়াটার বডি বা অন্য কোনো স্ট্রিম থেকে এই যে 15.25 মিটার দূরে হতে হবে। এই এই জিনিসগুলো মেনটেন করতে হবে যখন আমি ইনস্টল করব কোনো অ্যাবজর্পশন। এবং এটা নেভার বি ইনস্টলড ইন এরিয়া সাবজেক্টেড টু সিকোয়েন্ট ফ্লাডিং, যেখানে মাঝে মাঝে বন্যা হয়, ঘন ঘন বন্যা হয়, এই সমস্ত এরিয়াতে এই সমস্ত জায়গায় এই জিনিসগুলো ইনস্টল করা যাবে না, যাওয়া উচিত হবে না। যদি করতেই হয় তাহলে এরকম মেজারমেন্ট নিয়ে করতে হবে।
তাহলে আমরা ইচ্ছা মতো দিতে পারবো না, সেটার জন্য সূত্র আছে L = NQ / 2DI। L হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, সেটা আমরা বের করব। N হচ্ছে নাম্বার অফ ইউজার, Q হচ্ছে ওয়েস্ট ওয়াটার ফ্লো, D হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ দ্য ট্রেনস, I হচ্ছে ইনফিল্ট্রেশন রেট। এগুলো ট্রায়াল এন্ড এরর মেথডে ডেপথ ধরে বা ডায়ামিটার ধরে, বাকি কিউ এবং এন এবং আই এগুলো আমাদের জানা থাকবে, সেখান থেকে মানগুলো ইনপুট দিলে আমরা লেন্থ উইথ পাবো। এটা আমাদের মেজর কনসিডারেশন না, আমরা দেখালাম যে এইভাবে করতে হয়। তারপর আরেকটা আছে সক ওয়ে বা সক পিট, যেটাকে আমরা বলি সক পিট, ফিগার 9.16। এটা হচ্ছে সক পিট। সেপটিক ট্যাঙ্ক থেকে এখানে থাকবে আমাদের সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্কের যে আউটলেট, সে আউটলেটে ওয়েস্ট ওয়াটারটা আরেকটা ট্যাঙ্কের ভিতরে আসবে। এটা সেপটিক ট্যাঙ্কের মতো না, এটার ডেপথ থাকবে অনেক বেশি, এটার ডেপথ অনেক বেশি থাকবে, এবং তার সয়েলের পারমিয়াবিলিটি এটাও রেটটাও বেশি হবে, এবং কোর্স গ্রেন সয়েল দেওয়া থাকবে সেখানে। আর এর যে স্ট্রাকচারটা, সেটা উপরের কিছু অংশ পর্যন্ত সলিড থাকে, এরপরে সেখানে ছোট ছোট পোর স্পেস থাকে, ফাঁকা ফাঁকা স্পেস থাকে, অর্থাৎ এখানে লুজ বন্ডিং থাকে, যে লুজ বন্ডিং এর দ্বারা এখানকার যে ওয়াটারটা আছে সেটা যাতে এখান দিয়ে ইনফিল্ট্রেট পেনিট্রেট হয়ে বাইরে বের হতে পারে, বাইরে বের হয়ে পাশে যে সয়েল আছে এই সয়েলের মাঝে সে আস্তে আস্তে অ্যাবজর্ব হবে। এটাও এক ধরনের অ্যাবজর্ব ট্রেঞ্জের মতোই, কিন্তু অ্যাবজর্ব যে ট্রেন্স সেটা ছিল আমাদের হরাইজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি। ওখানে অনেকগুলো সিরিজ আকারে ছিল, এখানে একটাই। ওপেন জয়েন্ট লেখা আছে দেখেন, এই অংশটুকু থাকবে ওপেন জয়েন্ট, এটা খেয়াল করেন, এবং উপরে থাকবে টাইট জয়েন্ট, যাতে উপর দিয়ে বের হয়ে সেটা বাইরে চলে না আসে। এখানে যে ম্যাটেরিয়াল, এগুলো বলা শ্রাউডিং ম্যাটেরিয়ালস বা রক ফিল। যদি আমার আশেপাশের মাটির পারমিউনিটি কম থাকে, তাহলে ওই মাটিগুলো ফেলে দিয়ে এখানে সুন্দর শ্রাউডিং ম্যাটেরিয়ালস বড় করে দিতে হয়, যাতে অ্যাবজর্ব রেটটা ভালো হয়। এরকম এখানে আরো দুই একটা মেথডের নাম দেওয়া আছে। একটা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন মার্টস, একটা ডিসপোজাল টু এ নিয়ার বাই সিওয়ার, অর্থাৎ এইটা নর্মালি শহর অঞ্চলগুলোতে করা এসবিএস সিস্টেমে। আমার বাসার যে সেপটিক ট্যাঙ্ক আছে, সেই সেপটিক ট্যাঙ্কটাকে পরিষ্কার করা হয় বছরে একবার দুবার, পরিষ্কার করে তারা নিয়ে যেই সিটি সোয়ার বা যেখানে সেন্ট্রালি কোনো এরিয়ার জন্য যে ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে ওইটাকে সেকেন্ডারি বা টারশারি ট্রিটমেন্ট করা হয়। তাহলে এই তিনটা জিনিস আপনারা পড়বেন, একটা হচ্ছে অ্যাবজর্পশন ট্রেন্স, একটা সক পিট, আর একটা হচ্ছে এই ডিসপোজ টু নিয়ার বাই সিওয়ার। এরপরে আমরা গত ক্লাসের শেষে বলেছিলাম যে কমিউনাল স্যানিটেশন সিস্টেম, অর্থাৎ যখন কোনো কমিউনিটির জন্য আমি কোনো স্যানিটেশন সিস্টেম করতে যাই, তার একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা দেখবেন ভালো করে। এইটা এখানে টুইন পিট থাকে দুই পাশে, তার মাঝে একটা ডিস্ট্রিবিউশন চেম্বার থাকে, সেখান থেকে পিট গুলোতে যায়। প্রথমে এই টয়লেট গুলো থেকে এখানে আসে, ডিস্ট্রিবিউশন চেম্বার থেকে পিট গুলোতে চলে যায়। আর যেটা আমাদের দেখতে হবে, এইটা টেবিল আছে, ট্রান্সমিশন রুটস অফ ওয়াটার অ্যান্ড ওয়াটার রিলেটেড ডিজিজ, অর্থাৎ কোন সমস্ত ওয়াটার মানে ওয়াটার বর্ন ডিজিজ গুলো কিভাবে কোনটা ট্রান্সমিট হয়, সেইটার একটা টেন্টেটিভ চার্ট বা টেবিল। ডিজিজের টাইপ হচ্ছে কলেরা, ইকোলাই ডায়রিয়া, ভাইরাল ডায়রিয়া, আদার্স ডায়রিয়া, ডিসেন্ট্রি, এটা হচ্ছে অ্যামোবাইক ডিসেন্ট্রি অথবা ব্যাসিলার ডিসেন্ট্রি হতে পারে, এবং এন্ট্রিক ফিভার, টাইফয়েড আর প্যারাটাইফয়েড। এই সমস্ত ডিজিজগুলো কিভাবে ট্রান্সমিট হয় মানুষের শরীরে, বা উৎস থেকে, সোর্স অফ পলিউটেন্ট থেকে কিভাবে মানুষের বা সাসসেপ্টিবল পারসন, যেটা অর্থাৎ আক্রান্ত ব্যক্তির কাছে কিভাবে আসে। প্রথমে ইনফেক্টেড পারসন, যে কোনো আক্রান্ত ব্যক্তি, তার যে খাবার, সেই খাবার থেকে সুস্থ ব্যক্তি হতে পারে,
দ্বিতীয়, তার যে ইউজ করা ওয়াটার, ইউজ বলতে আপনাদের বুঝতে আছেন ডায়রিয়ার, যেমন আমি এর আগে একটা এক্সাম্পল বলেছিলাম, বা আমাদের গ্রুপে একটা ভিডিও ছিল যেখানে আপনারা দেখেছেন যে একজন ডায়রিয়া রোগী, তার যে ওয়েস্ট, সেই ওয়াটারের মধ্যে ওখানে ওয়াশ করা হচ্ছে, সেই ওয়াটার নিয়ে আবার মানুষজন ইউজ করতেছে, এরকম যেটা ওয়াটারের মাধ্যমে। ওয়াটারটা হচ্ছে মিডিয়া, মাধ্যম। ওয়াটার হতে পারে, ওয়াটার থেকে ওই পার্সনে যেতে পারে, অথবা সয়েল থেকে সেই পার্সনে যেতে পারে। এই চার্টগুলো আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ এক্সামে যদি আসে, কিভাবে আসবে, আমি একটা ডিজিজের নাম বলে দিব, এই ডিজিজটা কিভাবে ট্রান্সমিট হয় সোর্স থেকে পার্সনে, আপনাদের এরকম ডায়াগ্রামটা ড্র করে দেখাতে হবে। অর্থাৎ গ্রুপ 1 এই যে 4-5 ধরনের ডিজিজ, সেখানে একটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া 3-4টা ভাগ আছে, একটা ডিসেন্ট্রি এবং হচ্ছে ফিভার, সেগুলো এভাবে ট্রান্সমিট হয়। সেখানে হচ্ছে এটাগুলো ব্যাকটেরিয়াল টাইপের, নরমালি ব্যাকটেরিয়াল ডিজিজ, বা কিছু আছে আমাদের ভাইরাল ডায়রিয়া। আরেকটা হচ্ছে ভাইরাল ডিজিজ, হ্যাপাটাইটিস এ বা অন্য যে জিনিসগুলো আছে, সেটা কিভাবে ট্রান্সমিট হয়। অর্থাৎ ইনফেক্টেড পারসন সেখান থেকে ফুডে যাবে, ফুড থেকে সাসপেক্টেড পারসনে আসবে, অথবা ডিরেক্টলি ওই পারসনের মানে আসতে পারে। ডিরেক্টলি কিভাবে আসবে? হ্যাপাটাইটিস বি ব্লাডের মাধ্যমে আসতে পারে, ডিরেক্টলি ব্লাড নেওয়ার ফলে তার কাছ থেকে। যেমন এইডস, আপনারা জানেন এইডস কিন্তু বিভিন্নভাবে ছড়ায়, সেটা ব্লাড থেকে আসতে পারে। তো হ্যাপাটাইটিসটা ওই রকম, এবং ওয়াটার থেকেও ট্রান্সমিট হতে পারে। তারপরে দেওয়া আছে এখানে আমাদের ওয়ার্ম ইনফেকশন উইথ নো ইন্টারমিডিয়েট হোস্ট, বিভিন্ন ডিজিজের নাম দেওয়া আছে। সেটা হচ্ছে ইনফেক্টেড পারসন, সেখানে সয়েল ডাইরেক্টলি সেখানে যেতে পারে, অথবা ভেজিটেবল ফুড থেকে, যেগুলো আমরা জানি যে আমাদের বিভিন্ন ওয়ার্ম হয়, হুক ওয়ার্ম বা পিন ওয়ার্ম যেগুলো হয়, সেই সমস্ত ডিজিজগুলো কিন্তু ডিরেক্টলি ফলমূল থেকেও আসতে পারে। এই জন্য বাজার থেকে ফলমূল আনার সময় যেগুলো খুব গুরুত্ব সহকারে ধুয়ে বা যত্ন, ওগুলোকে ভিনেগারের মধ্যে ডুবাই রেখে জীবাণুমুক্তকরণ করে খেতে বলা হয়। তো এই জিনিসগুলা আপনারা দেখবেন, আমি তো আর ডাক্তার না যে সবগুলা কোনটা কিভাবে যায় ডিটেলস ইন রুট লেভেল থেকে বলতে পারবো। এখান থেকে আপনারা নর্মালি জিনিস, এই অসুখ বিসুখের যে যেভাবে স্প্রেড হয়, ছড়ায়, আমরা অনেকটাই জানি, কিন্তু এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে, এবং সেই অনুযায়ী আপনি মেজারমেন্টটাও নিতে পারবেন। কারণ এনভায়রনমেন্ট সাবজেক্টটা এখানে যেরকম ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, সেরকম স্যানিটেশন এবং হিউম্যান হেলথের প্রতিও কনসার্ন দেওয়া হয়। কারণ হিউম্যান হেলথ যদি ঠিক না থাকে, এনভায়রনমেন্ট আনব্যালেন্সড হয়ে যাবে, এনভায়রনমেন্ট আনব্যালেন্সড হয়ে গেলে হিউম্যান হেলথও ক্ষতিগ্রস্ত। যেটা আমরা ইকোলজি প্রথম চ্যাপ্টারে একটা ডায়াগ্রাম দেখেছিলাম, হেলথ, স্যানিটেশন, ওয়াটার ইউজ, এডুকেশন কিভাবে একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, সম্পর্কযুক্ত। তো এই ডায়াগ্রামগুলো আপনারা দেখবেন। যেমন এখানে একটা আছে ম্যালেরিয়া, ডেঙ্গু অথবা ইউলো ফিভার বা কালাজ্বর বা ফিলবারিসিস, এগুলা কিন্তু কিভাবে ছড়াচ্ছে? ইনফেক্টেড পারসন, সেই পার্সনকে যদি মসকুইটো ফ্লাইস, অর্থাৎ কোনো মশায় কামড় দেয়, ওই মশা যদি আবার অন্য কোনো ব্যক্তিকে কামড় দেয়, সেই ব্যক্তির হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনারা জানেন, বাট ডায়াগ্রামগুলো হয়তো সবগুলো জানেন না, দেখতে হবে ভালো করে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোথাও কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। তাহলে পরের অংশে যাব আমি, সেটা হলো বিল্ডিং কোড এন্ড প্র্যাকটিস ফর সিওয়ার স্যানিটেশন সিস্টেম। এটা আমাদের লাস্ট টপিক হবে আজকের ক্লাসের। বিল্ডিং স্যানিটেশন এন্ড কোড অফ প্র্যাকটিস, অর্থাৎ একটা বিল্ডিং এর স্যানিটেশনের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং কোড আমাদের যে জিনিসগুলো বলে দিয়েছে সেটার প্র্যাকটিসটা কিভাবে করতে পারবো সেটা আমাদের জানতে হবে এবং দরকার হবে, সেটা আমাদের শেষের দিকে। এবং আমরা এর আগে দেখেছি যে সিওয়ার সিস্টেম দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল পাইপ, একটা ডাবল পাইপ। মনে আছে আপনাদের সিঙ্গেল এবং ডাবল? তাহলে বিল্ডিং স্যানিটেশন এবং কোড অন প্র্যাকটিসের পারপাসটা কি? পারপাস হচ্ছে টু সেট ফোর্থ প্রসেশন ফর প্ল্যানিং, ডিজাইন এন্ড ইনস্টলেশন অফ এ ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম ইন বিল্ডিং। টোটাল একটা বিল্ডিং এ
আমাকে প্ল্যানিং করতে হবে এবং ডিজাইন করতে হবে, ইনস্টলেশন করতে হবে, যাতে ওই টোটাল বিল্ডিং এ যে পরিমাণ ওয়েস্ট হবে, ওয়েস্ট ওয়াটার আসতেছে, সেটা যাতে প্রপারলি ডিসপোজ হয় এবং প্রপার ওয়েতে ক্যারি হয় এবং প্রপার ওয়েতে সে যাতে তার যে ট্রিটমেন্ট লোকেশন, সেই লোকেশন পর্যন্ত সে পৌঁছতে পারে। টোটাল যে সিস্টেমটা সেটা বিল্ডিং স্যানিটেশন এন্ড কোড অফ প্র্যাকটিস। এখানে ডুয়াল পাইপ সিস্টেম এবং সিঙ্গেল পাইপ সিস্টেম, যে কোনো একটা এটা অবস্থা ভেদে ইউজ করা যেতে পারে। প্রত্যেকটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমরা দেখেছি। এবং তার সাথে কি কি রিকোয়ারমেন্টস থাকবে আমাদের আরো এক্সট্রা, সেটা হলো এক নম্বর ফিক্সার্স, প্ল্যান অফ বিল্ডিং উইথ টিপিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ প্লাম্বিং ফিক্সার্স। প্লাম্বিং যে ফিক্সার্স গুলা, অর্থাৎ পাইপ লাইন কোথা দিয়ে যাবে, টয়লেটের বেসিন, কমোড কোথায় কোনটা বসবে, ফিক্সার, এগুলোকে ফিক্সার্স বলা হয়। এই সমস্ত জিনিসের সহ একটা টিপিক্যাল প্ল্যান দরকার হবে আমাদের। আপনার আর্কিটেকচার প্ল্যান দেখলে দেখবেন, ফিক্সার প্ল্যানস কি আপনারা জানেন? না জানলে হ্যাঁ বা না কিছু বলেন, না জানলে আমি দেখাই, আর জানলে তো ভালো। জি স্যার জানি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো ফিক্সার্স প্ল্যান থাকে ওখানে, সব কোন লোকেশনে কোনটা থাকবে সেটা, এটা অটোক্যাড বা রিভেট আর্কিটেকচার ওখানে ওই ফিক্সার্স এর ভিউগুলো থাকে, ওটা এনে ওখানে বসায় দিলে হয়ে যায়, আমাদের আলাদা ড্র করতে হয় না। এবং স্যানিটারি ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমের ভিতরে আসবে আমি কোনটা ইউজ করব, সিঙ্গেল পাইপ না ডাবল পাইপ সিস্টেম, সেটা এখানে থাকবে আমাদের। 2 নম্বর আছে রেইন ওয়াটার ড্রেনেজ সিস্টেম, তাহলে বিল্ডিং এ যে শুধু আমার ওয়াটার থাকবে তা রেইন ওয়াটারও হয়, তাহলে বিল্ডিং এর ছাদে বা বিভিন্ন পোর্শনে যখন রেইন ওয়াটার যে যেটা আসবে বিল্ডিং এ, সেই ওয়াটারটা কিভাবে এখানে ড্রেনেজ হবে বিল্ডিং থেকে, সেটারও সিস্টেমটা আমাকেই ডিজাইন বা প্ল্যানিং এর ভিতরে কনসিডারেশন রাখতে হবে। এবং বিভিন্ন ভেন্টিং সিস্টেম হ্যাভিং মোর দ্যান 5 ব্রাঞ্চেস ইন্টারভালস, অর্থাৎ পাইপের মাঝেও বিভিন্ন জয়েন্টে সেখানে ভেন্ট পাইপ রাখতে হয়, মাঝে যে গ্যাসগুলো থাকে যাতে গ্যাসটা বের হয়ে যেতে পারে, সেটার জন্য মোর দ্যান 5 ব্রাঞ্চ ইন্টারভাল, প্রত্যেকটা 5টা ব্রাঞ্চ ইন্টারভাল পর পর সেই সিস্টেমটা আমাকে রাখতে হবে। এরকম কয়েকটা কনসিডারেশন এখানে আছে। এবং পজিশন অফ ম্যানহোল, ট্র্যাপস, ওয়েস্ট পাইপ, রেইন ওয়াটার পাইপ, এই সমস্ত জিনিসগুলো প্ল্যানে বা আমার প্র্যাকটিসের ভিতরে আনতে হবে বা দেখাইতে হবে। এগুলোকে কনসিডারেশন না রাখলে আমি টোটাল যে স্যানিটেশন সিস্টেম, আমি যত হিউম্যান হেলথের কথা বলি বা স্যানিটেশন প্রপার হওয়ার কথা বলি, যদি এগুলো আমি প্রপারলি ম্যানেজ না করি, তাহলে আমি স্যানিটেশন যে হেলদি এনভায়রনমেন্ট সেটা রাখতে পারবো না। দেখা গেছে যে 2 দিন পর পরই আপনার টয়লেটের যে ফ্ল্যাশ, সেটা উপচে আপনার পুরো বাসা বাড়ি সব নষ্ট হয়ে যাচ্ছে, এরকম হয় মাঝে মাঝে যখন ডিজাইনটা ফুললি না হয়। বিভিন্ন ব্রাঞ্চ জয়েন্ট, যখন ব্রাঞ্চগুলো তো লক হয়ে গেলে সেখান থেকে এটা ব্যাকফ্লো করে উল্টা চলে আসে বাসা বাড়িতে। তো এই জিনিসগুলো কনসিডারেশনে আনতে হয় আমাদের বিল্ডিং এর প্র্যাকটিসের, স্যানিটেশন প্র্যাকটিসের সময়। তো এটার জন্য আমি এখন কিছু ডায়াগ্রাম দেখাবো, যেখানে কথাবার্তার চেয়ে চিত্রগুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটার শীটটার নাম হচ্ছে সিওয়ার্স ম্যাটেরিয়ালস। সিওয়ার্স ম্যাটেরিয়ালস, অর্থাৎ সিওয়ার্স এর জন্য কি কি ম্যাটেরিয়াল থাকে, আমরা কি কি জিনিস ইউজ করি, যেমন কনক্রিট পাইপ, অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ। এটা হলে আপনার এখান থেকে দেখবেন এর নাম এবং তার ডাইমেনশন, যেমন ডাইমেনশন এটুকু, এখানে সাইজ কত হবে, ডায়া কত হবে, এটা দেওয়া আছে। তার নাম এবং তার ম্যাটেরিয়ালস, ডাইমেনশন। কনক্রিট পাইপ নরমালি কনক্রিট দিয়ে হবে এবং তার ডাইমেনশনটা মনে রাখবেন। অ্যাসবেস্টস পাইপ কিভাবে হবে সেটা মনে রাখবেন। এই যে খুলনাতে যে সিআর সিস্টেমটা করা হয়েছে, সেখানে কি পাইপ ইউজ করেছে, সেখানে কিন্তু কনক্রিট পাইপ ইউজ করেনি। আপনারা দেখেছেন তো এটা, খুলনা সিটি যে খুলনা মংলা যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা, স্যার রোড যেটা কাইটা করলো ওইটা? হ্যাঁ, রোড কেটে যে করলো, এখনো তো মানে ফুল কমপ্লিট হয়ে গেছে, চায়নারা করলো যেটা, ওখানে কিন্তু থাইল্যান্ড থেকে আনা, বিদেশ থেকে খুব হার্ডি আর পিভিসি না ইউপিভিসি পাইপ সেখানে ব্যবহার করা হয়েছে। কালো কালার যে পাইপ গুলা, কালো কালার ছিল ওটা নাকি ব্লু স্যার। ব্লু ছিল, ব্লু, আচ্ছা। ওই পাইপ গুলা ইউজ করেছে। এবং আমরা তাহলে
ওইখানে মেইনলি জয়েন্ট থাকে, কারণ পাইপ তো আর একটা পাইপ না, একটা জয়েন্ট দিয়ে 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 কাজগুলো করা হয়, সেই জয়েন্ট গুলা বিভিন্ন ভাবে দেয়। এখানে জয়েন্ট গুলা চিত্র দেওয়া আছে, আমি আগে বলেছি যে এর নাম এবং চিত্র খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা সেটা ক্রস সেকশন, যে দুইটা পাইপের মধ্যে কিভাবে জয়েন্ট দেওয়া হয়, এখানে এভাবে একটা পাইপ দুইটা পাইপের মধ্যে জয়েন্ট এভাবে দিচ্ছে। এটা তো ক্রস সেকশন। লং সেকশনে গেলে একটু ভালো বুঝবেন জয়েন্ট গুলা এইভাবে কিভাবে হচ্ছে। এই যে এইটা যদি আপনারা দেখেন, এই অংশটুকু এইরকম, জি অর্থাৎ এই যে পাইপটা ছিল তার এই মাথায় একটু বেন্ড বা একটু বাঁকাও থাকবে, সেখানে একটা পাইপ এসে বসবে। আমরা দেখাচ্ছি, এর আগে দেখালাম এই যে অংশটুকু, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটুকুই এখানে ক্রস সেকশন নিয়ে দেখানো হয়েছে। এটা এখন বুঝতে পারবেন আর কি, আশা করি। তো জয়েন্টের বিভিন্ন টাইপ আছে, সেগুলো এখানে দেখানো হয়েছে। যে মর্টার প্যাকিং এরকম জয়েন্ট, আর একটা আছে ম্যাস্টিক প্যাকিং, অর্থাৎ পুরো অংশটা এখানে ফিল করে দিচ্ছে, এখানে কিছু অংশ ফিল করা হচ্ছে, এখানে আরো অল্প কিছু অংশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন, এটা বিভিন্ন নাম আছে জয়েন্টের ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে, বিভিন্ন নাম তারা এখানে দিয়ে। এগুলো সবই টিপিক্যাল কনক্রিট জয়েন্ট। যখন আসবে এরকম, আপনার যে নামেরটা আসবে সেই নামেরটা আপনি ড্রয়িং করে দিলেই হবে। আর এটা হচ্ছে টোটাল, যখন একটা পাইপ থাকে, আপনারা ভালো করে এটা দেখেছেন, যখন কাজগুলো হয়েছে রাস্তাকে কেটে বিশাল নিচ পর্যন্ত অনেক ট্রেন্স গর্ত করে ফেলা হয়েছে, এবং সেখানকার মাটি সরাই ওখানে পাইপটা বসানো হয়েছে। এরপরে তার উপরে আবার বিভিন্ন ম্যাটেরিয়াল দিছে। এবং আপনি আরেকটু খেয়াল করে দেখবেন, বিভিন্ন জায়গায় জায়গায় কিছু কিছু জায়গা ছিল স্পেশাল, সেখানে তারা কনক্রিটের অনেক বড় ব্লক করে তার মাঝে আবার জি একটা ব্লক করছে, তার মাঝে পাইপ বসে টোটালটা ঢালাই করে দিয়েছে, তার উপরে 3-4টা লেয়ার দিয়ে তার উপরে একটা ম্যান হল দিয়েছে। এটা হচ্ছে ডায়াগ্রামটা সেরকম। এখানে আমরা ম্যান হলটা পরে আসতেছি। অর্থাৎ কোনো একটা পাইপ যদি থাকে, তার নিচে কিছু আছে বেডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ কিসের উপরে পাইপটা রাখবো আমি, এই বেডিং ম্যাটেরিয়ালস। বেডিং ম্যাটেরিয়াল স্যান্ডের হতে পারে, বেডিং ম্যাটেরিয়ালস আমি এরকম কনক্রিট দিয়ে দিতে পারি, বিভিন্ন টাইপের দিতে পারি। এবং তার উপরে যে প্লেন কনক্রিট দিতে পারি আমরা, অথবা প্লেন কনক্রিট না দিয়ে এখানে কোনো কম্প্যাক্টেড ব্যাকফিল, অর্থাৎ কোনো স্যান্ড বা কোনো ফিলিং ম্যাটেরিয়ালস, যেগুলা দিয়ে গর্ত ভরাট করে, বা বিল্ডিং এর যে আমরা যখন ফ্লোর করি, ফ্লোরে দেখবেন যে কোনো ডিপ্রেশন থাকলে সেই জায়গাগুলোকে ফিল করা হয়, যেটা ভিট বালু বলে গ্রামাঞ্চলের সময়, বা ধুলাবালু বলে অনেক সময়। আমি জানি না ধুলাবালি ভিট বালুর মধ্যে কিছু পার্থক্য হয়তো আছে, কিন্তু জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি। জি ওই রকম টাইপের বালু হোক বা স্পেশাল কোনো, স্পেশাল বলতে দরকার হয় তার এফএম নাম্বার, ফাইনেস মডুলাস, কোন ধরনের গ্রেন সাইজ, সিল্টি হবে না কোর্স হবে, সেটা দিয়ে ওই ক্রাইটেরিয়া, এটা ডিজাইনের সময় বলে দেওয়া হয়, ডিজাইনার বলে দেয় সেই ক্রাইটেরিয়া ম্যাটেরিয়াল দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের এই অংশ ডায়াগ্রামটা। যদি আমরা বলি যে বেডিং ম্যাটেরিয়ালস সিওস ড্র করো কম্প্যাক্টেড ব্যাকফিল দ্বারা, তখন এই ডায়াগ্রাম ড্র করে দিতে হবে। এবং এখানে এটা হচ্ছে টিপিক্যাল ডায়াগ্রাম, তার মান কতটুকু হবে, এই টপ থেকে যে ভ্যালু, বটম থেকে যে ভ্যালু, এগুলো উল্লেখ করে ডায়াগ্রামটা আপনাদের ড্র করতে হবে। এখন এখানে 3-4টা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে, এই 3-4টা ক্রাইটেরিয়া দিলেই হবে। আবার এরকম হতে পারে না আমি নিচে কোনো বেডিং ম্যাটেরিয়াল দিব না, ডিরেক্ট তাকে নিচে দিয়ে দিব, তার উপরে তখন আবার ম্যাটেরিয়ালস বেশি দিতে হবে। এবং দেখেন লোড ফ্যাক্টর কমে গেল। এই যে লোড নিতে পারবে, উপরে তো লোড আসবে, এটা তো রাস্তা দিয়ে তো যাচ্ছে, মানে সরি রাস্তা নিয়ে দিয়ে তো যাচ্ছে, উপর দিয়ে গাড়িগুলো যাবে না, তো সেই যে লোডটা আসবে এরকম করে যদি দেন, তখন লোড ফ্যাক্টর কম। বাট যদি উপরে আমি কোনো কম্প্যাক্টেড ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, তখন লোড ফ্যাক্টর বেড়ে যাচ্ছে আমার। যেমন এই অংশটা দেখেন, এখানে লোড ফ্যাক্টর 1.9, কারণ নিচে এর একটা সাপোর্টিং ব্লক আছে, বা একটা শক্ত স্ট্রাটাম বা লেয়ার দিয়েছি আমরা, তখন লোড ফ্যাক্টর বেড়ে যায়। এটার উপর ডিপেন্ড করে পাইপের যে সেফটি সেটাও নির্ভর করে। তো কোন ধরনের পাইপ দিচ্ছেন, তার ক্যাপাসিটি কেমন, লোড ক্যারি করার, সেগুলোর উপর ডিপেন্ডস করে কখন কোনটা দরকার সেটা আপনি দিবেন। এই ডায়াগ্রামটা দেখতে হবে আমাদের। এবং আর দেখতে হবে এখানে একটা সেকশন দেওয়া আছে ম্যানহোলের, এটা
ম্যানহোলের সেকশনে কোথায় কি থাকে সব দেখানো হয়েছে। এই যে নিচে থাকে পাইপ, এই যে ম্যানহোলের ঢাকনা, এখান দিয়ে রোড বা রাস্তা থাকে, এটাকে দেখেন কনক্রিটের যে ব্লক, সেই ব্লক দিয়ে এটা তো একটা সেকশন দেখাচ্ছি, চারপাশে এরকম আছে দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে এটা জয়েন্টটা ক্ষতিগ্রস্ত না হয়। এখান থেকে বিভিন্ন জয়েন্ট যায়, যেমন এই মেন পাইপ, সেখান থেকে একটা ব্রাঞ্চ এদিকে চলে গেল, এখান থেকে আরো বিভিন্ন দিকে যেতে পারে, বিভিন্ন দিকে থেকে যেতে পারে। যখন কোথাও কোনো সমস্যা হয়, এই জয়েন্ট বা ম্যানহোল এটা খুলে এখান দিয়ে মানুষ ঢুকে এই জয়েন্ট গুলাকে তারা চেক করে, বা কোথাও কোনো ত্রুটি থাকলে সেটাকে তারা দূর করে, অথবা সিওয়ার্স পাইপ যখন পরিষ্কার করে, সেই পরিষ্কার তারা এভাবে করে, এখান দিয়ে ঢুকে তারপর ভিতরে বিভিন্ন জায়গায় পরিষ্কার করে। তাহলে এই ডায়াগ্রামটা লাগবে এখান থেকে, আর দরকার নাই, এইটুকুই। তাহলে এই পর্যন্ত দেখলে হবে ডায়াগ্রাম গুলো এখান থেকে। আর নিচে লাস্টে যে অংশটুকু আছে এটা হচ্ছে টোটাল পাইপ কি আমি যখন দিব তখন তার গ্র্যাভিটি লেভেলটা কেমন হবে সেটা দেখানোর জন্য, অর্থাৎ আমি তো ফ্লো হচ্ছে গ্র্যাভিটেশনাল ফ্লো, এটার যে রেঞ্জ বা তার স্লোপটা কেমন হবে সেই ডায়াগ্রামটা দেখাইছে। এটা হচ্ছে প্রোফাইল। এটা যখন আপনারা কোনো স্যানিটেশন টোটাল নেটওয়ার্কিং ডিজাইন করবেন তখন প্রোফাইলটা দেখাইতে হয়। যেমন বিল্ডিং করার সময় আপনারা দেখান না কোথায় বিম যাবে, কোথায় কলাম যাবে, কোন জয়েন্টটা কেমন হবে, সেরকম প্রোফাইলটা হচ্ছে এরকম, যে এখানে একটা ম্যানহোল আছে এরকম, সেখান থেকে আরো দূরে এখানে আরেকটা ম্যানহোল জয়েন্ট আছে, বা এখান থেকে কিছু ব্রাঞ্চ বিভিন্ন দিকে চলে গেছে, সেটা কোথায় কতটুকু আছে, এখানে রক আছে, রক লেয়ার, এখানে রক না, এখানে তো স্যান্ড আছে, কিন্তু বিভিন্ন সয়েলের যে প্রোফাইল সেই প্রোফাইলটা দেখাতে হয়। প্রোফাইলটা ওইরকম জাস্ট দেখে রাখবেন, কিন্তু আমাদের প্রয়োজনীয় হচ্ছে বেশি ওই ডায়াগ্রাম গুলা, এবং প্রোফাইলটা জানা জরুরি, বাট যেটা আপনারা করেন আর কি এক্সামের জন্য হয়তো যদি দেখেন তাহলে অত গুরুত্বপূর্ণ না আর কি, কিন্তু রিয়েল প্র্যাকটিক্যাল ফিল্ডের জন্য এই শীটটার প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ডায়াগ্রাম খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটা বিষয় যেটা দেখানো হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা সিওয়ার পাইপ সার্কুলার। এই পাইপের দেখুন সবসময় খেয়াল রাখবেন কখনোই কিন্তু পাইপ ফুল ওয়েস্ট ওয়াটার যায় না সেখান দিয়ে, এর মেজর একটা পোর্শন থাকে ফাঁকা। কেন ফাঁকা করা থাকে? এখানে যে রিয়াকশন গুলো হচ্ছে অ্যানারোবিক যে রিয়াকশন, তার যে বিভিন্ন গ্যাসিয়াস যে এলিমেন্ট গুলা সেগুলো সার্কুলেট হতে পারে, সেটার জন্য ফাঁকা স্পেস রাখা হয়। এবং ওখানে বিভিন্ন ভেন্ট পাইপ গুলা রাখে এই জন্যই যে এখানে যে গ্যাস গুলা হচ্ছে এই গ্যাস গুলা যাতে ইজিলি বাইরে বের হয়ে যেতে পারে। বাইরে বের না হলে কি হবে, যখন আমার এটা পরিষ্কার করা দরকার হবে আপনি ভিতরে ঢুকবেন তখন আর ওইরকম ঘটনার মতো ফেরত আসতে পারবেন না। জি স্যার। আপনারা তো পেপার পত্রিকা দেখেছেন ঘটনাগুলো, ম্যানহোল দিয়ে ঢুকেছে কিন্তু ফিরে আসতে পারে, অথবা কোন এক জায়গায় আমাদের গত 1.5-2 মাস আগেই ম্যানহোলে যে ঢাকনা ব্রাস্ট হয়ে ফেটে গেছে, ফেটে একজন তো আহত হলো না নিহত হলো খেয়াল নাই। ওখানে যে গ্যাসটা ছিল, গ্যাসের যে প্রেসার, ওইটা বের হওয়ার জায়গা নাই, তখন ম্যানহোলের যে ঢাকনা ছিল কি স্ট্রং, সে ঢাকনা ব্রাস্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যদি আপনি তখন আশেপাশে থাকেন, ঢাকনা ব্রাস্ট হলে কি হবে, ও তো ছিটকে গিয়ে আপনার গায়ে লাগবে, বিভিন্ন ধরনের মানে ফ্যাটাল কন্ডিশন ঘটে যাবে আর কি। তাহলে এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।